There is absolutely no shortage of fuel. More details are being worked out. There is a serious war going on. I think everybody knows about it. The people are seeing it on television. We are showing it relentlessly. And in this situation of war, there will be concerns which will be appraised, which will be made known to everybody from time to time by the relevant department. বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল কি বললেন শুনলেন আপনারা, যে এই মুহূর্তে তেল নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ নেই। গোটা ভারতবর্ষে যেটা রয়েছে তেলের সংকট আসতে চলেছে এমন কোনো ব্যাপার এই মুহূর্তে নেই। যেটুকু আজকের দিনে খবর, শুধুমাত্র ব্যবসার যে গ্যাস সেখানে একটু সংকট দেখা দিয়েছে। আর যুদ্ধের কি খবর? ভালো লাগছে যে আপনাদের মধ্যে অনেকেই এই বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধের খবর আমার কাছ থেকে জানতে চাইছেন এবং অনেকেই দেখছেন, বয়স্ক মানুষরাও দেখছেন, যাদের অন্তত গুগলের মতে যে বয়স্ক মানুষরা নাকি খবর দেখেন না তারাও আমাদের ইউটিউব চ্যানেল দেখছে, দেখতে ভালো লাগে। তাই খবরের যুদ্ধের খবরের আপডেট দিচ্ছি আপনাদের। অনেকগুলো খবর আপনাদের একসঙ্গে দেবো একটা প্রতিবেদনে কয়েকটা মিনিটের মধ্যে, সবটা দেখুন। প্রথমেই আজকে যুদ্ধের যেটা আপডেট সেটা হচ্ছে ইরান একের পর এক হামলা কিন্তু এই মধ্যপ্রাচ্যে চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। ওদিকে আমেরিকা এবং ইসরায়েলের হানা তো ইরানের উপর চলছে, এই নিয়ে বলার কিছু নেই। ইরান যেমন দুবাই বিমানবন্দরের কাছে আবার ড্রোন হামলা করেছে এবং সেখানে দুটো ড্রোন সেখানে এসে ফেটেছে, তার মধ্যে 4 জন আহত হয়েছে, একজন আবার ভারতীয় যিনি ওই বিমানবন্দরে ওই সময় ছিলেন। আরব আমিরশাহিতে জাহাজে হামলা হয়েছে, যে জাহাজে তেল ছিল, দুবাই বিমানবন্দরে হামলা। এবার এই সমস্ত জিনিস যুদ্ধ বন্ধ করতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়েছে রাশিয়া, এটা একটা বড় খবর। তারপর এই যে আলী খামেনি বদলে যাকে করা হলো মুস্তাফা আলী খামেনি, তারই ছেলে, তাকে যেমন চীন এবং রাশিয়া সমর্থন করেছিল, আমরা দেখলাম উত্তর কোরিয়া সমর্থন জানালো এই ইরানকে। সৌদি, ইরাকের বাগদাদ, এই দুটো জায়গাতেই ইরান কিন্তু হামলা চালাচ্ছে। লেবাননে আবার দু তরফ থেকেই হামলা চলছে। লেবাননের অবস্থাটা একবার ভাবুন। লেবাননে যেমন আমেরিকান যে ঘাঁটিগুলো আছে সেখানে আবার ইরানের হামলা চলছে, আবার এই লেবাননে যে হিজবুল্লাহ ঘাঁটি আছে অর্থাৎ ইরানের যে সহযোগী হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী, সেখানে আবার ইসরায়েলের বোমা পড়ছে। অবস্থাটা একবার ভাবুন। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। এখন অব্দি 140 জন মার্কিন সেনা জখম হয়েছে। ভাবুন একবার, আমেরিকা এসে ইরানে বোমা বর্ষণ করে যাচ্ছে আর ইরান শুধুমাত্র এই সমস্ত এই মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়া ছড়িয়ে থাকা আরব কান্ট্রিগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করছে, তাতেই প্রায় 150 জন সেনা আহত হয়ে গেছে। এটা হচ্ছে খবর। আমিরশাহিতে একটা তেলের জাহাজে হামলা চলছে যাতে গোটা বিশ্বে আর তেল সরবরাহ না হয়। ইতিমধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, আপনারা জানেন। চীন ছাড়া কাউকে এই হরমুজ প্রণালী তারা ব্যবহার করতে দিচ্ছে না। প্রথমে তারা বলেছিল আমেরিকা, ইসরায়েল, ইউরোপ এবং এই আমেরিকার দেশগুলোকে ব্যবহার করতে দেবে না, ভারত আসার আলো দেখেছিল, কিন্তু এখন অব্দি ভারতের জাহাজ সেখানে পেরোতে পারেনি। চীনকে ছাড় দিয়েছে, চীনের কোনো জাহাজ পেরোচ্ছে বলে এখন অব্দি খবর নেই। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়েছে রাশিয়া, এই অবস্থা এখন চলছে। ইরান একের পর এক দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আর ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু যেটা আমি এখন যেটা দেখালাম, পীযূষ গোয়েল আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিয়েছেন উদ্বেগের কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত জ্বালানি দেশে রয়েছে, কোন রকম জ্বালানির কোনো ঘাটতি এদেশে নেই। আপাতত পেট্রোল ডিজেলের কোনো ঘাটতি এখানে নেই। পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ালেও দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং এখানে যেটুকু ঘাটতি আছে সেটা হচ্ছে গ্যাসে, তাও সাধারণ মানুষের রান্নার গ্যাসে নয়। বিভিন্ন জায়গায় ভারতবর্ষের গোটা দেশে যে সমস্ত হোটেল রেস্তোরাঁ রয়েছে সেখানকার যে বাণিজ্যিক গ্যাস যে সরবরাহ, সেখানেই একমাত্র একটু অসুবিধার সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক গ্যাস সরবরাহটা খুব সহজে হচ্ছে না, তাতে অনেকটা ডিলে হচ্ছে, ফলে হোটেলগুলো রেস্তোরাঁগুলো সমস্যায় পড়েছে, কিন্তু রান্নার গ্যাসে এখন অব্দি কোনো সমস্যা নেই। মঙ্গলবার থেকে কেন্দ্রীয় সরকার জরুরি পদক্ষেপ হিসাবে অত্যাবশ্যকীয় পণ্য আইন, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা ইসি অ্যাক্ট প্রয়োগ করে দিয়েছে। এর মাধ্যমে যেগুলো সবচেয়ে বেশি জরুরি সেই পণ্যগুলো আগে আসবে, যেমন এই রান্নার গ্যাস আগে আসবে, এলপিজি আসবে, এই সমস্তগুলো আসবে।
ব্যবসার যে গ্যাস, বাণিজ্য গ্যাস, সেগুলো পরে আসবে। ফলে একমাত্র এই হোটেল শিল্প একটু সমস্যার মধ্যে পড়েছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এবং এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু হলো, যারা গ্যাসের শর্টেজ দেখিয়ে কালোবাজারিতে গ্যাস বিক্রি করছেন, ধরা পড়লেই কিন্তু জেল হবে এবং এই জেলে আপনি জামিন পাবেন না। অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু হয়ে গেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে, যেটা চালু হয়, ফলে গ্যাসের কালোবাজারি যারা করছেন সাবধান হয়ে যান। যদি অভিযোগ হয়, যদি গ্রেপ্তার হন, তাহলে এই অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় আপনারা পড়বেন, যুদ্ধর বাজারে কালোবাজারি, এবং আপনাদের চট করে জামিন হবে না, কয়েক মাস কয়েক বছর জেলে থাকবেন। এটা আপনারা সাবধান থাকুন। পেট্রোল ডিজেল নিয়ে কোনো সমস্যা নেই, পীযূষ গোয়েল পরিষ্কার জানিয়ে দিলেন, আপনারা শুনলেন। শুধুমাত্র সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, কমার্শিয়াল যে এলপিজি সিলিন্ডার আছে, সেটার সরবরাহ নিয়ে একটু সমস্যা হয়েছে। কেন্দ্রীয় সরকার এটা নিয়ে সমস্ত মন্ত্রগুলোর সঙ্গে সমস্যার সমাধানের চেষ্টা করেছে। আমি যেটা আপনাদের বলেছিলাম, 2014-তে মোদী সরকার আসার পর অনেকটা পরিবর্তন হয়েছে। আগে যেমন আমাদের এক এবং একমাত্র ভরসা ছিল এই আরব কান্ট্রিগুলোর তেল, ফলে ইরানে কোনো যুদ্ধ শুরু হলেই আমাদের তেলের সংকটে ভুগতে হতো। কিন্তু ভারতবর্ষ এখন আর সেই পরিস্থিতিতে নেই। এখন আমরা এই মোদির এই যে 2014 থেকে এই যে 2025, মোদির এই 10-11 বছরে আমরা সৌদি আরবে বা এই আরব কান্ট্রিগুলো থেকে তেলের ভরসা এখন রয়ে গেছে আমাদের 40%। বাকি 60% তেল আমরা অন্যান্য জায়গা থেকে আনার ব্যবস্থা করতে পেরেছি। মোদী সরকারের আমলে এটা হয়েছে, কারণ মোদী সরকার এসেই বুঝে গেছে কংগ্রেস আমলে যেটা হয়েছিল, ইরানের যুদ্ধ মানেই ভারত বিপদে। কারণ আমাদের 100% বেশি তেল ওখান থেকেই আসতো। যেমন গ্যাস, প্রাকৃতিক গ্যাস এখনো যেমন ওখান থেকে প্রায় 60%, 70% ওখান থেকেই আসে। ফলে গ্যাসের সরবরাহটা আমাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলেছে। এবার দেখুন সবচেয়ে যেটা বড় কথা, 40টা দেশ থেকে বিকল্প পথে আমাদের দেশে জ্বালানি আসছে। 40টা দেশ, একটা দুটো পাঁচটা দশটা নয়। কি কি 40টা দেশ আছে শুনুন ভালো করে। রাশিয়া তো আছেই, নতুন করে বলার কিছু নেই। ভেনেজুয়েলা আছে। আমেরিকা ভেনেজুয়েলার তেল ভারতকে বিক্রি করছে। বন্ধু, রাশিয়া থেকে যে দামে আমরা তেল কিনছি তার চেয়েও কম দামে আমেরিকা ভেনেজুয়েলার তেল আমাদেরকে দিচ্ছে। আর কোন কোন দেশ আছে ভালো করে শুনুন, যেটা মোদী সরকারের আমলে সম্ভব হয়েছে। এটা হচ্ছে বাস্তব ফ্যাক্ট। যদি মনে করেন বিজেপির প্রচার করছি, তাহলে আপনারা মূর্খামি করবেন। এটা হচ্ছে ফ্যাক্ট, যেটা আমরা 10 বছর আগেও ভাবতে পারতাম না, সেটা ভারত সরকার ভেবেছে। এবং এখন আমাদের 40টা দেশ থেকে তেল আসছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টোগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা। আমেরিকা, ভেনেজুয়েলা, রাশিয়ার কথা তো আমি আপনাদের বললাম। এতগুলো দেশ থেকে আমাদের অপশন খুলে গেছে, এতগুলো বাজার আমরা লাস্ট 10টা বছরে খুলতে পেরেছি। ফলে আমাদের এখন আর এই হরমুজ প্রণালীর থেকে আসা তেলের উপর সবটা নির্ভর করতে হয় না, অধিকাংশটাই নির্ভর করতে হয় না। আশা করছি মোদী সরকার যেটা শুরু করেছে অনেক পরে, স্বাধীনতার পর আমরা এই প্রসেসটা শুরু করেছি 2014 সালের পরে। আরো পরিষ্কার করে বলতে গেলে মোদী সরকারের সেকেন্ড টার্ম থেকে 2019 সাল থেকে যা কিছু হয়েছে এই 6 বছরের মধ্যে হয়েছে। এখন প্রাকৃতিক গ্যাসের পরিমাণ আস্তে আস্তে আশা করছি, যেটা আমাদের 65 থেকে 70% আমদানি এখনো এই আরব কান্ট্রিগুলো থেকে রয়ে গেছে, মোদী সরকারের আমলে আমরা আশা করছি সেটাও এই অপরিশোধিত তেলের মতোই এই প্রাকৃতিক গ্যাসের সরবরাহের পরিমাণও এই আরব কান্ট্রিগুলো থেকে ভারত সরকার কমিয়ে ফেলতে পারবে। তাহলে আজকে যে আমাদের ভুগতে হচ্ছে শুধুমাত্র এই বাণিজ্যিক গ্যাস নিয়ে, সেটাও আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরকে আর ভুগতে হবে না। বুঝতে পারছেন ভারত উন্নতিটা কোথায় করেছে? একটা কথা স্বীকার করতে হবে, গুজরাটের মানুষ আমাদের চেয়ে ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো বোঝে। আমাদের চেয়ে কেন, গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যের চেয়ে গুজরাটিরা ব্যবসাটা ভালো বোঝে। সেই জন্য দুই গুজরাটি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ভারত সরকারকে পরিষ্কার, ভারত সরকারের দায়িত্ব পাওয়ার পরই তারা বুঝে গেছে যে এবার পরিবর্তন করতে হবে। আরব কান্ট্রিগুলোর উপরে ভরসা করে থাকলে হবে না, আস্তে আস্তে সেই ভরসা কমছে। তেলের ক্ষেত্রে 60%-এর উপর ভরসা কমিয়ে ফেলেছে এই 10 বছরে, যেটা একেবারেই মুখের কথা নয়। আর 40% ভরসা মাত্র রয়ে গেছে, যার জন্য সামান্য হলেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে
40% ভরসা কমিয়ে ফেলেছে, ওই 60% মতন ভরসা রয়ে গেছে, সেটা এবার আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে। পিআইবির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত কারোর উপর নির্ভরশীল না থেকে নিজের তৈল আমদানির ক্ষেত্রকে অনেক বেশি বাড়িয়েছে, যা এই গত কয়েকটা বছরে 27টা দেশ ছিল, এই 2-3 বছরে সেটা হয়েছে 40টা দেশ। রুশ থেকে তেলের আমদানি আরো 40% বাড়ানো হতে পারে, অর্থাৎ এখন অব্দি 65 থেকে 70% আমদানি ওই হরমুজ প্রণালী যেটা ইরান আটকে রেখেছে তার বাইরে থেকে আসবে। 70-30 তেল আমদানির ক্ষেত্রে আস্তে আস্তে এই 30%টাও আরব থেকে কমিয়ে আনবে ভারত। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এখন উল্টোটা হয়ে আছে, আশা করছি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও আরব কান্ট্রি নির্ভরতা ভারত অনেকটা কমিয়ে ফেলবে। আরো কয়েকটা বছর আগে থেকে ধরে আমরা এই রেসটা শুরু করতাম, এই লড়াইটা শুরু করতাম, এতদিনে আমাদের আরব কান্ট্রিগুলোর উপর ভরসা করতেই হতো না। এটাই হচ্ছে মোদী সরকারের কামাল। ওই যে আমি বললাম, দুই গুজরাটি ব্যবসাটা খুব ভালো বোঝেন, ফলে ভারতবর্ষের হয়ে তারা ব্যবসাটা খুব ভালো করছেন। এটা আপনারা যে পার্টিকেই সমর্থন করুক না কেন, আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে সমর্থন করতেই পারেন, কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে দুই গুজরাটি ভারতবর্ষকে যে কোথায় এগিয়ে নিয়ে গেছে সেটা অস্বীকার করাটা যাবে না, আপনারা যতই করুন না কেন। 40টা দেশ থেকে বিকল্প পথে জ্বালানি আসছে। জ্বালানি এমন আসছে যে আমাদের সাধারণ মানুষের পছন্দ নয়, তবু বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করছে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে একেবারে জ্বালানি সংকটে, তাদের দেশে তার কোনো মজুদ ফজুদ থাকে না বা অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসাও নেই, সেই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ তারেকের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনার আমলে যে পাইপলাইন দিয়ে তেল যেত, সেই পাইপলাইন থেকে ডিজেল যাচ্ছে বাংলাদেশকে। আগামী সরবরাহের জন্য যে মৈত্রী পাইপলাইন চালু হয়েছিল 2023-এর শেষে, 2021-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে যে পাইপলাইন তৈরি করা হয়েছিল, সেখান থেকে যে এর প্রয়োজনীয় খরচ হওয়ার বাংলাদেশ 25% দিয়েছিল, ভারত 50% বহন করেছিল, সেখান দিয়ে এবার বাংলাদেশে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে পৌঁছে যাবে 5,000 মেট্রিক টন ডিজেল। যে দেশ বাংলাদেশকে 5,000 মেট্রিক টন ডিজেল দিতে পারে তার কোনো সমস্যা নেই বলেই তো দিতে পারছে। যদিও আমাদের সাধারণ মানুষের এই নিয়ে সমস্যা আছে, আমারও ব্যক্তিগত মত যে এই বাংলাদেশকে এত তাড়াতাড়ি বন্ধুত্বের অঙ্গীকার স্বীকার করাটা উচিত নয়। আগে দেখি বাংলাদেশের কি অবস্থা, আগে দেখি সেখানে হিন্দুদের উপর অত্যাচার কমলো কিনা, আগে দেখি সেখানে ভারত বিদ্বেষ কমলো কিনা। যেভাবে বাংলাদেশিরা প্রতিদিন প্রতিনিয়ত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে, তাতে এই দেশটাকে এভাবে যুদ্ধের বাজারে বিপদের সময় সাহায্য করার উচিত কিনা সেটা কি আমরা ভাববো না? কিন্তু মোদী সরকার ভাবছেন যে তারেকের পাশে দাঁড়ানো উচিত, বাংলাদেশের সরকারের পাশে দাঁড়ানো উচিত। সেজন্য এই সময়ে প্রায় 5,000 মেট্রিক টন ডিজেল তারেকের সরকারকে দিচ্ছে ভারতের মোদী সরকার। যে তেলটার একটা বড় অংশ খরচা হয় বিদ্যুৎ উৎপাদনে, ডিজেল সহ বিভিন্ন জ্বালানির অভাব দেয়, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে, সার তৈরিতে যে বিদ্যুৎ ব্যবহার করা হতো সার তৈরি বন্ধ হয়ে গেছে, কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, জ্বালানি বন্ধ হওয়ার কারণে বিভিন্ন অফিস কাছারি বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই সময় সেই বাংলাদেশের পাশে দাঁড়ালো আমার দেশ ভারতবর্ষ। কিন্তু এই যে দেশটার অধিকাংশ মানুষ এখন যে ভারত বিদ্বেষী হয়ে গেছে, এই বেইমান মানুষগুলো কি আদৌ বুঝতে পারবে ভারত তাদের জন্য কি করে চলেছে এতদিন ধরে? স্বাধীনতার পর থেকে 71-এর স্বাধীনতা ভারতের হাত ধরেই এসছে, ভারতের সেনা বাংলাদেশকে স্বাধীন করেছে। আর এই 2026-এ এই বিপদের দিনেও সেই ভারতবর্ষ থেকেই 5,000 মেট্রিক টন ডিজেল যাচ্ছে বাংলাদেশে। আমি একেবারেই সাপোর্ট করছি না মোদী সরকারকে, আমি চাই না এই বেইমান বাংলাদেশিগুলোকে এই যুদ্ধের সময়, এই বিপদের সময় সাহায্য করা হোক। আগে তাদেরকে ঠেকে শিখতে দিন, আগে তাদেরকে হাঁটু কেড়ে বসতে দিন ভারতের সামনে, তারপরে সাহায্য করা উচিত। কিন্তু আমাদের দেশ বিশ্বের সবচেয়ে বড় শান্তিপ্রিয় এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আপনারা জানেন। ফলে আমাদের ব্যক্তিগত মত, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমার আপনার মত কি এলো গেল তাতে কিছু এসে যায় না, কারণ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমরা কেউই নই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে মানে তারেকের সরকারের সঙ্গে মোদী সরকারের কিছু তো একটা ডিল হয়েছে। ফলে এই বাংলাদেশের সরকারের আমলে, এই মোল্লা ইউনূসের সমলে যে জামাতরা যেটা করছিল, বা পাকিস্তানকে যে সাহায্যটা করছিল, চীনকে যে সাহায্যটা করছিল, যে এই যে ভারত বাংলাদেশ বর্ডার, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারের দিকে একেবারে চীনকে তারা এয়ারপোর্ট খুলে দেওয়ার চেষ্টা করছিল,
পাকিস্তানকে জঙ্গি এনে সংগঠন বানাবার কাজ করছিল, সেটা বন্ধ হবে কি না ভারত চাইছে সেটা এবার বন্ধ হোক। আশা করছি তারেকের সরকার ভারতবর্ষের এই উপকারটা মনে রাখবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন সেটা নিয়ে আমাদের যথেষ্ট আগ্রহ থাকবে। এই সময় বাংলাদেশে ডিজেল পাঠাচ্ছে ভারত, তাদের বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়েছে, সার উৎপাদন ব্যাহত হয়েছে। বাংলাদেশ কি আদৌ এই যে ভারতের কাছ থেকে 5,000 মেট্রিক টন ডিজেল চাইলো, বাংলাদেশ কি এই উপকার মনে রাখবে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মোদী সরকার কিন্তু আবার বাংলাদেশ সরকারের দিকে হাত বাড়িয়ে দিল, যেটা আমাদের দেশের পক্ষে একটা উল্লেখযোগ্য দিক। কারণ ভারতই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ, এবং বাংলাদেশকে তারা এখনো বন্ধু বলে মনে করে। আমি জানি না বাংলাদেশে যে সমস্ত ভারত বিদ্বেষী আছে তারা কি জানে যে ভারত থেকে তেল যাচ্ছে বলে তাদের ঘরে ইলেকট্রিক জ্বলবে? তারেকের সরকারের উচিত বাংলাদেশের প্রত্যেকে এই প্রচারটা করা যে ভারতের সাহায্য পেলাম বলে বাংলাদেশে আজকে আলো জ্বলছে। যেটা আমরা দেখতে পেলাম যে আরব দুনিয়ার এই সংঘাতের ফলে বাণিজ্যিক গ্যাসের সমস্যা হচ্ছে, কিন্তু কেন্দ্র নির্দেশ দিয়েছে এলপিজি, রান্নার গ্যাস, সিএনজি যেগুলো গাড়িতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। পাইপ গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলোকে আগে সিএনজি, পাইপ গ্যাসে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে, রান্নার গ্যাসে এবং সিএনজি সরবরাহ বন্ধ হবে না, পীযূষ গোয়েল পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। ফলে এই হরমুজ প্রণালী বন্ধ আছে। বিশ্বের 1/5 তেল, 1/3 এলএনজি এই পথ দিয়ে যায়, 1/3 33% প্রাকৃতিক গ্যাস এখান থেকে আসে। ফলে বাণিজ্যিক গ্যাসের যে অসুবিধাটা হচ্ছে সেটা এই যুদ্ধের কারণে হচ্ছে, এটা ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে। কিন্তু আপাতত এই রান্নার গ্যাস এবং সিএনজি সরবরাহে কোনো বাধা বিঘ্ন হবে না। ভারতের যেমন এই যুদ্ধের জন্য ভারতের বিমান সংস্থাগুলো একেবারে লোকসানে চলছে। একে তো পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুর, পাকিস্তানের আকাশসীমা বন্ধ, এদিকে আরব কান্ট্রিগুলোর আকাশসীমা বন্ধ। দেখা যাচ্ছে যে গত 10 দিনে ভারত থেকে এই পশ্চিম এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় প্রায় 1230টা নির্ধারিত ফ্লাইটের মধ্যে 64% ফ্লাইট বাতিল করতে হয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোকে। পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের আকাশপথে ঝুঁকি। কি অবস্থা জানেন? এই যে আকাশপথ খুলে যাবার পরেও দিল্লি থেকে ম্যানচেস্টার একটা বিমান যাচ্ছিল, ইন্ডিগো বিমান, 13 ঘন্টা আকাশে ঘুরে বেড়াবার পর শুধুমাত্র আফ্রিকার একটা দেশ ইরিত্রিয়া শেষ মুহূর্তে আকাশপথ ব্যবহার করতে দেয়নি বলে 13 ঘন্টা ঘুরে আবার ভারতে ফিরে আসতে হয়েছে। বুঝতে পারছেন কত হাজার হাজার কোটি টাকার ক্ষতিতে ভুগছে আমাদের এই এয়ারলাইন্স গুলো? জ্বালানির খরচ বেড়ে গেছে, সমস্ত ঘুরে ঘুরে যেতে হচ্ছে বিমানগুলোকে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে আফ্রিকার দিকে ঘুরে যেতে হচ্ছে। জ্বালানির খরচ অনেক বেড়ে গেছে, বিমানের টিকিটও অনেক বেড়ে যাবে। ফলে এই মুহূর্তে আবার দেখেছেন আপনারা, এই মুহূর্তে ওই দুবাই এয়ারপোর্টে বোমা বিস্ফোরণ হয়েছে, আবার কিছুক্ষণের জন্য বন্ধ। মানে আবার বিমান সরবরাহ, বিমান যে যাতায়াত সেইগুলো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য। খুব সমস্যায় আমাদের এয়ারলাইন্স গুলো পড়ে গেছে, কিন্তু এগুলো ভারত সরকারের হাতে নেই, এগুলো যুদ্ধের উপর নির্ভর করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিলায়েন্স কিন্তু এই যুদ্ধের বাজারে একটা বড় খবর পেতে চলেছে। আমেরিকা একটা তৈল শোধনাগার, তেল শোধনাগার খুলছে এবং তার বিনিয়োগ করবে রিলায়েন্স। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে টেক্সাসে। 50 বছরে প্রথমবার রিফাইনারি প্রকল্পে বিনিয়োগ করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সেটা আবার আমেরিকার টেক্সাসে। ওই যে বলে না, কারো সর্বনাশ কারো পৌষ মাস, যুদ্ধে সবার সর্বনাশ হচ্ছে, রিলায়েন্সের কিন্তু পোয়া 12 হলো। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন টেক্সাসের ব্রাউন্সভিলে আমেরিকা ফার্স্ট রিফাইনিং নামে একটা সংস্থা যুক্তরাষ্ট্রের প্রথম তেল শোধনাগার নির্মাণ করতে চলেছে, যা 50 বছরের দেশে এই প্রথম। সেখানে রিলায়েন্স এবার বিনিয়োগ করবে এবং এখানে নাকি প্রতিদিন 1,60,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ করতে পারবে। বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল নিয়ে গিয়ে এখানে পরিশোধন করবে আমেরিকা। আমেরিকা ফার্স্ট রিফাইনিং, যেখানে রিলায়েন্স বিনিয়োগ করতে চলেছে। খুব ভালো কথা। কিন্তু একটা পজিটিভ খবর আছে, এতক্ষণ যেগুলো দিলাম সবটাই যুদ্ধের খবর, নেগেটিভ খবর। একটা পজিটিভ খবর আছে যে এই যে ফুটবল বিশ্বকাপ হবে, আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে। যেটুকু আমি যতদূর জানি, দেখতে পাচ্ছি যে এই যে জুন জুলাইয়ে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত হবে বিশ্বকাপ ফুটবল। 15 জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ, এবং সেখানে ইরান খেলতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন ইরান আমাদের দেশে এসে ফুটবল খেলতে পারবে, কোন রকম আমাদের আপত্তি নেই, বিশ্বকাপ আলাদা জিনিস।
এবং ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ ইরানি স্বীকার করেছেন যে যে দেশ ইরানের বিরুদ্ধে সংঘর্ষ জড়িত সেখানে গিয়ে কি খেলা আদৌ বুদ্ধিমানের কাজ, কিন্তু ফিফা বলছে ইরানকে খেলতে হবে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো পরিষ্কার জানিয়েছেন খেলা আলাদা জিনিস। মার্কিন যুক্তরাষ্ট্রে পারমিশন দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের ফুটবল বিশ্বকাপ দল এবার বিশ্বকাপ খেলতে পারবে। ইরান এবার খুব ভালো খেলেছে এবং ফুটবল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। জুন জুলাই আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। ইরানের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ হচ্ছে মার্কিন মুলুকে। 15 জুন নিউজিল্যান্ড, 21 জুন বেলজিয়াম এবং 26 জুন সিয়াটেলে প্রতিপক্ষ মিশর। এবং ইরানের এই যে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর রয়েছে, খুব শক্ত গ্রুপ। তবে ইরান আশা করছে পরবর্তী রাউন্ডে যাবে, কিন্তু ইরান খেলবে কি সেটা যে সবচেয়ে বড় কথা। ইরান কি সিদ্ধান্ত নেবে? তাদের দেশে যারা বোমা ফেলছে সেই আমেরিকায় গিয়ে কি বিশ্বকাপ খেলবে ইরান, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু ইরান না খেললে আবার প্রচুর নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। ইরান সেই রিস্কটা নেবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আরো একটা ঘটনা ঘটেছে মহিলা ফুটবলে। এএফসি মহিলারা ফুটবল খেলতে গিয়েছিলেন, ইরানের মেয়েরা গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানে 7 জন ইরানের খেলোয়াড় মানবিক ভিসার আবেদন করেছে এবং অস্ট্রেলিয়া সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দাবি করেছেন এই 7 জনকে এবং আরো 2 জনকে মানবিক কারণে ইরানের এই মেয়েদের ভিসা দেওয়া হবে। তারা যুদ্ধ শেষ হওয়া না অবধি তারা এই যে অস্ট্রেলিয়ায় থাকতে পারবে। বড় খবর, পজিটিভ খবর। ইরান এখন বিশ্বকাপ খেলতে আমেরিকা যাবে কিনা এই সিদ্ধান্ত ইরানকে নিতে হবে। ফিফার জন্য ফিফা সবুজ সংকেত দিয়ে দিয়েছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিয়েছেন। ইরানকে এবং সিদ্ধান্ত নিতে হবে যে তারা ফুটবল বিশ্বকাপে আমেরিকায় খেলতে যাবে কিনা। এই হচ্ছে যুদ্ধের সিচুয়েশন। আমার ভালো লাগছে যে আপনারা যুদ্ধের খবর দেখতে আগ্রহ বোধ করছেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রকমের যুদ্ধের অনেক খবর চেপে রাখতে দেব না।